নমস্কার। রিং ওই নমশ্চণ্ডিকায় লক্ষ লক্ষ পরশ। আমি গৌরাঙ্গ আগমবাগী আগম ভিলা থেকে বলছি। একটি বাড়িতে 12টি ঘর আছে, মাত্র 10 জন লোক থাকে সেইখানে, এবং সেই 10 জন লোককে পরিচালনা করার জন্য 27 জন রিক্রুটমেন্ট আছে। এই 27 জন কিন্তু এই 10 জন লোককে পরিচালন করে, এবং তারা কিন্তু যে যার ঘরে গিয়ে অবস্থান করে, কখনো কখনো ঘর পরিবর্তন করে। যেমন রামের ঘরে গিয়ে শ্যাম থাকে, শ্যামের ঘরে গিয়ে রাম থাকে। এটা কিন্তু তাদের নেচার, এবং প্রকৃতির অমোঘ খেয়ালে তারা কিন্তু তাদের ঘর পরিবর্তন করে থাকে। এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি সঠিকভাবে কি নিয়ে আলোচনা করছি। এই নিয়েই হলো জ্যোতিষ সংসার। সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রেং ওই নমশ্চণ্ডিকা ওই লক্ষ লক্ষ পরশ। আমি আগমবিলা থেকে গৌরাঙ্গ আগমবাগী বলছি। এই জ্যোতিষ সংসারের মধ্যে লুকায়িত আছে 12 মাসের 12টি ঘর। তার মধ্যে অবস্থান করে থাকেন 10টি গ্রহ, আর সেই 10টি গ্রহকে পরিচালনার ভার দায়িত্ব থাকেন 27 জন নক্ষত্র। আবার মাঝে মাঝে ছাগলের 10টি ছেলের মতন একটি ছেলে হঠাৎ করে উপলব্ধি হয়ে যান। তার নাম হচ্ছেন অভিজিৎ। তিনিও নক্ষত্রের আন্ডারে পড়েন, এবং এই নক্ষত্র দ্বয় মিলে এই 9টি গ্রহকে পরিচালনা করে। এর মধ্যে একটা বড় ব্যাপার আছে। আমরা বলে থাকি 9টা গ্রহ, কিন্তু হিসেব অনুযায়ী 9টা গ্রহ নয়, অ্যাকচুয়ালি গ্রহ কিন্তু 5টি। 5টি গ্রহ, 2টি নক্ষত্র, আর 2টি ছায়া উপছায়া। এরা কিন্তু সম্পূর্ণরূপে 12টি ঘরের মধ্যে 10টি ঘর তারা সম্পূর্ণরূপে পেয়ে বসে আছে। এরপরে কেউ কেউ 2টি করে ঘর পেয়েছেন। এর মধ্যে একটা জিনিস বলা ভুল হয়ে গেছে, কোনো এই 5টি গ্রহের মধ্যে তারা 2টি করে ঘর অবশ্যই পেয়েছেন। 5 2 10টি গ্রহ পেয়েছেন, আর 2টি নক্ষত্র যারা আছেন তারা 1টি করে ঘর পেয়েছেন। আর এই ছায়া উপছায়া যেগুলো আছে তারা এদের মধ্যেই ভাগ বাটোয়ারা করেই থাকেন। এই হলো সম্পূর্ণরূপে জ্যোতিষ সংসার। আর সেই জ্যোতিষ সংসারে যারা মালিক যে ঘরগুলো অকুপাই করে বসে থাকেন, তাদেরকে পরিচালনা করার দায়িত্বে থাকেন 27 আর 28টি নক্ষত্রে। এইবার এই নক্ষত্রগুলো যতক্ষণ না তাদের কাজ করাতে পারছে, তাদেরকে মুভমেন্ট করাতে পারছে, ততক্ষণ কিন্তু তাদের গতি সঞ্চার হয় না। এই নক্ষত্রই তাদের গতি সঞ্চারের মূল কেন্দ্রবিন্দু। অতএব জ্যোতিষের ভাষায় এই নক্ষত্র ছাড়া গ্রহরা অচল। নক্ষত্রবিহীন কোনো গ্রহ কিন্তু সচল নয়, নক্ষত্রই তাদেরকে সচল করে রাখে। এরপরে প্রতিটি ঘরের মাপ আছে, 30 ডিগ্রি করে মাপ আছে। 30 ডিগ্রি করে 12টি মাপ আছে, 12টি ঘর, তাহলে 3 12 36, 360 ডিগ্রি। এখনো 4 ডিগ্রি অভাব থেকে যাচ্ছে, এই 5 ডিগ্রি এখনো অভাব থেকে যাচ্ছে। কারণ 360 দিন আর 5টা দিন হলে 365 দিন, মানে 1 বছর হয়। গ্রহ সঞ্চারের একটা মূল আপনাদের জানানো। এখানে সকলেরই এক এক দিন করে, এক একটা সময় করে তারা এক একটা ঘরে অতিবাহিত করে। এর মূল আধারে যেতে গেলে সর্বপ্রথম সূর্যকে ধরে এগোতে হয়, রবি। তার একটি ঘরের স্থাপনা কাল হলো 30 দিন। তারপরে যেখানে আসতে হয় তিনি হলেন চন্দ্র, 2.25 দিন।
মঙ্গল 28 দিন, বুধ 17 দিন, বৃহস্পতি 1 বছর, শুক্র 28 দিন, শনি 2.5 বছর, রাহু 1.5 বছর এবং কেতুও 1.5 বছর। এই হলো তাদের মূল সঞ্চারের পরিমাপ। এর ওপর তাদের চলন, কখনো সোজাভাবে তারা চলেন, কখনো তারা বক্রভাবে চলেন। এই চলনের ওপর ডিপেন্ড করে কিন্তু গ্রহ সঞ্চার হয়। আচ্ছা, এইবার একটা কথা সবথেকে মূল বলে রাখা দরকার, জ্যোতিষ আর অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোলজি দুটো কিন্তু এক নয়। অ্যাস্ট্রোনমি হলো সম্পূর্ণরূপে জ্যোতির্বিজ্ঞান, আর অ্যাস্ট্রোলজি হলো জ্যোতিষ। এই দুটোকে কিন্তু অনেকে গুলিয়ে ফেলেন। অ্যাস্ট্রোনমিতে যদি আপনি দেখেন, অ্যাস্ট্রোনমিতে কিন্তু গ্রহ বলতে গেলে 5টি গ্রহকেই বলে। তার মধ্যে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এই 4টিই কিন্তু গ্রহ হিসেবে পরিলক্ষিত হয়ে থাকে। আর বাকি দুটোকে কিন্তু নক্ষত্র হিসেবে পরিলক্ষিত করে থাকেন, চন্দ্র এবং সূর্যকে। রাহু কেতু কিন্তু অ্যাস্ট্রোনমির কোনো পার্ট নেই। আমরা জ্যোতিষের ভাষায় কিন্তু জ্যোতিষ রাহু এবং কেতুকে কিন্তু আমরা অঙ্গ হিসেবে ধরে নিয়েছি। এইবার এদের সঞ্চার, অ্যাস্ট্রোনমি বলছে যে গ্রহ সঞ্চার যখন হয়ে থাকে তখন কিন্তু তার পৃথিবীর বুকে মনুষ্যের ওপর তার কোনো প্রভাব সৃষ্টি হয় না। এটা অ্যাস্ট্রোনমির ভাষায়। কিন্তু অ্যাস্ট্রোলজি সম্পূর্ণরূপে অন্যরকম বলছে। গ্রহ সঞ্চারের ক্ষেত্রে প্রতিটি মুহূর্ত মনুষ্য জগৎ এবং জীবজগতের ওপর প্রচণ্ড পরিমাণে প্রভাব বিস্তার করে থাকে। তো জ্যোতিষ, অ্যাস্ট্রোলজি আর অ্যাস্ট্রোনমি দুটো কিন্তু দুজনের রাস্তা আলাদা, কিন্তু দুটোই কিন্তু বিজ্ঞান। একটা হলো জ্যোতির্বিজ্ঞান আর একটা হলো জ্যোতিষ বিজ্ঞান, যেটাকে মূল ভাষায় বলা হয় অকাল্ট সায়েন্স, মানে গুপ্ত বিজ্ঞান। এই জ্যোতিষ সব কিছুই ক্ষমতা জ্যোতিষে আছে, ক্যালকুলেশন মাধ্যমে, অঙ্কের মাধ্যমে ক্যালকুলেশন করে জ্যোতিষ সব কিছু পারে বলে দিতে। পূর্ব, মধ্যম এবং পশ্চাতে কী ঘটনা ঘটতে চলেছে জ্যোতিষ পারে বলে দিতে। এটা জ্যোতিষের বড় ক্ষমতা। আমরা সেই জ্যোতিষকে জানি বেদের জ্ঞানচক্ষু হিসেবে। সেই জ্যোতিষকে জ্ঞানচক্ষু